নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক বিজয়রত্ন মজুমদার রচিত মৌনী বাবা। শ্বেত পিত লোহিত ধূপছায় বর্ণ, বিচিত্রাকার অলকা তিলকা সজ্জিত ললাট, জটাজুটো বিভূষিত মস্তক, ভস্মাচ্ছাদিত অঙ্গ, ধূমারক্ত নেত্র, চিমটা কম্বল কমণ্ডলুধারী, কৌপিনোপরি বাগছাল পরিহিত সাধু ও সন্ন্যাসী তোমরা বোধহয় সকলেই দেখেছ। তাঁদের কেউ বিরিঞ্চি বাবা, কেউ ধৃতরাষ্ট্র বাবা, কেউ নারদ বাবা, কেউ সাধু বাবা, কেউ বা শুধুই বাবা। কিন্তু সংসারে বাস করে, স্ত্রী পুত্র নিয়ে ঘর করে, ধুতি কামিজ পরে, মোজা জুতো পায়ে দেয়, আপিসে চাকরি করে, অথচ মৌনী বাবা এ বোধহয় তোমরা দেখনি। আমিও একাধিক দেখিনি, একটিমাত্র দেখেছি, এবং সেই একটির কথাই লিপিবদ্ধ করে আজ আমার মসি কলঙ্কিত কালামুখ লেখনী ধন্য করছি। শোনো তবে মৌনী বাবার গল্প। গণেশ লোকটি দেখতে রোগা ও পাকশিটে গোছের, কিন্তু তার গায়ের জোর অসামান্য, মনের জোর তার চেয়েও বেশি, এবং এই দুটো মিলিত জোরের চেয়েও তার নিজের জোর বেশি, এবং সেই জন্যই বোধ করি তার মনের জোরে ও গায়ের জোরে প্রায়ই যে মল্লযুদ্ধ হতো তাতে কেউ কাউকে হারাতে পারত না, গণেশই জয়লাভ করত। গণেশ লোকটি ক্ষীণকায় ক্ষীণজীবী, অথচ পরিশ্রম করতে পারে অসাধারণ। বিপদে লোককে অভয় দিতে এবং লোকের আপদে তুর্কি লাভ খেয়ে ঝাঁপিয়ে পড়তে তার জোড়া দেখিনি। তার মেজাজটা সকল সময় ভালো থাকে না বটে, কিন্তু যখন ভালো থাকে তার মুখের হাসি মেলায় না। গণেশের অধরের হাসি কন্যাকুমারিকা থেকে কর্ণের হিমাচল পর্যন্ত উচ্ছ্বসিত। আমি যে গ্রামে বিবাহ করেছি, গণেশের বাস সেই গ্রামে। আমার সঙ্গে তার পরিচয় আমার বিবাহের রাত্রিতে। বিবাহান্তে তৃষ্ণায় বরের ছাতি ফাটছে, কুটুম্ব স্বজনগণ ডাবের জল খাবার জন্য বরকে খুবই পীড়াপিড়ি করছেন। বরও না বলছে না, অথচ ডাব আসি আসি করছে, কিন্তু আসছে না। হঠাৎ দেখা গেল দৃষ্ট ডাব বৃক্ষশির থেকে বরের প্রীত্যর্থে এতক্ষণেও নেমে আসেনি শুনে গণেশ রুষ্ট হয়ে এক লাফে নারকেল গাছের শীর্ষে পৌঁছল এবং গোটা 4-5 হ্যাঁচকায় ধৃষ্টতার সাজা দিয়ে দিল। যেন তাতেও তার রাগ পড়ল না। পাট কাটা দা দিয়ে কচাকচ শব্দে কেটে কুটে তবে সে থামল। আমার পরমারাধ্য পিতৃদেবের মনে কোনো গূঢ় অভিসন্ধি ছিল কিনা জানি না। তিনি 50 জন বলে 150 জন বরযাত্রী নিয়ে গিয়ে আমার শ্বশুরমশায়ের মুখ ও বুক শুকিয়ে দিয়েছিলেন। এই 150 জনের মধ্যে 142 জন শহুরে লোক, অজীর্ণের আসামি। 50 জনের খাদ্য সামগ্রীতেই তাঁদের বাইরনের সোডার তল্লাশ করতে হয়েছিল। আর কিছুতেই শ্বশুরমশাই জব্দ হলেন না, সবই কুলিয়ে গেল। মাছের কালিয়াটায় কেবল টান পড়ল। গণেশ বলল, কুছ পরোয়া নেই বলে তারই বয়সী একজন যুবককে সঙ্গে নিয়ে একটা ছেঁড়া জাল ঘাড়ে ফেলে সামনের পুকুরটায় নেমে গেল রাত্রি 12টায়। রাত্রি 1টায় ভিয়ান ঘরে কালিয়ার গামলায় মাছের কালিয়া টলমল করতে লাগলো। গণেশের নামে ধন্য ধন্য পড়ে গেল। পল্লীগ্রামে তখনও রাজনীতির ঝোড়ো হাওয়া প্রবেশ করেনি, তাই নইলে ছেলেরা শুণ্ডবিহীন গণপতিকে ইঁদুরের পিঠ থেকে নিজেদের কাঁধে তুলে নিয়ে জয় গণেশজি কি জয় রবে গ্রাম ফাটিয়ে চৌচির করত। আমি গণেশের সঙ্গে আলাপ এবং ভাব করে নিলাম। বিকালে বরকনে বিদায়ের সময় বরপক্ষ ও কন্যাপক্ষের মধ্যে কলহ বেঁধে গেল। বরপক্ষ দমেও ভারী, দলেও ভারী। 50-এর জায়গায় 350 এসেছে, কাজেই তারা দলে ভারী। আর তারা ইচ্ছা করলে সদ্যবিবাহিতা কনেকে অবহেলে পরিত্যাগ করে যেতেও পারে। এতে বুঝতে হয় যে তারা দমেও ভারী। ব্যক্তিগত বচসা যখন জীবিত মৃত পূর্বপুরুষ পর্যন্ত পৌঁছল এবং পিরানের আস্তিনের সঙ্গে যখন ছাতা ও লাঠির প্রতি মনোযোগ দেবার অবস্থা ঘটল, তখন সেই না কালো না ফর্সা বেঁটে রোগা প্যাকাটে লোকটা হঠাৎ মরুভূমিতে অবতীর্ণ হল
মাটি ও শিকড় শুদ্ধ একটা 30 হাত পরিমিত বাঁশ নিয়ে আস্ফালন করতে করতে। সে কথা বলল একটি ছত্র, বাঁশটা ঘোরালো 50 বার, চোখ দুটো বিস্ফারিত বিগুণ্ণিত করলো 150 বার। খাঁটি হিন্দি বলল, এই মার কে হাড্ডি চুরচুর করেগা। হাড্ডি অর্থাৎ হাড়ের উপর মায়া অল্প বিস্তর সকলেরই আছে, বিশেষ করে যারা 30 পার তারা জানে হাড় ভাঙলে জোড়া লাগবে না, মায়াটা তাদের কিছু বেশি। বরপক্ষের লম্ফঝম্প কমে আসছিল, তারা চটপট কোমলে নামলেন। আমিও গণেশের হাতটা চেপে ধরলাম। গণেশ বাঁশটা ফেলে দিল। চোখের প্রসারণ সংকোচন বিঘূর্ণন স্তব্ধ করল। বরকনে চলে গেল। গণেশ কাজকর্ম করে না, তার বাড়ির লোক সেজন্য বড়ই অসন্তুষ্ট। গণেশ বলে, চাকরি করবার ফুরসত কোথায়? গ্রামের নিকট ও দূরবর্তী গ্রামসমূহের বেওয়ারি সব দাহ না করলে দুর্গন্ধে লোক মরে গ্রাম উৎসন্নে যাবে, কাজে সে কাজটা সে ছাড়তে পারে না। গ্রামে ওই একটিমাত্র যাত্রার দল, জেলাময় তার গাওনা। দলের পাণ্ডা হবার লোক একজন জুটলেই গণেশ ছুটি পায়, কিন্তু আজ পর্যন্ত একটি প্রাণীও দায় ঘাড়ে নিতে এলো না। এত সাধের যাত্রার দলটিকে সে উঠিয়ে দিতে পারে না। বাংলাদেশের পল্লীগ্রামের স্বাস্থ্য ক্রমশই অবনত হয়ে পড়ছে। ওলা উঠা, বসন্ত, বেরি সম্প্রতি দেখা দিয়েছে ঝিনঝিনিয়া। এক এক চোটে গ্রাম উজাড় করতে চেষ্টা করে। তখন বারোয়ারি কালী পূজা, বারোয়ারি শীতলা ও ওলা বিবির পুজো দিয়ে কোনো মতে গ্রামগুলিকে যে রক্ষা করা হয়, সেসবের চাঁদা সাধে কে? গণেশ। বাঁশঝাড়ে কোপ দেয় কে? গণেশ। আটচালা বাঁধে কে? ওই গণেশ। বিসর্জনের শোভাযাত্রার সঙ্গে নাচে কে? ওই গণেশ। সবাই যে বলে গণেশ শহরে যা, চাকরি বাকরি কর। বেশ, না হয় গণেশ শহরে গেল, একটা চাকরিও জোটালো এবং করতে লাগলো, কিন্তু গ্রামটি যে ধ্বংসপ্রাপ্ত হবে তখন ঠেকাবে কার সহধর্মিনীর কোন সহদর? সেই হিসেবটা সেই সঙ্গে লোকে দেয় না কেন? না বাপু না, সোনার গ্রামখানিকে শ্মশান হতে দিতে সে পারবে না। কিন্তু গণেশ বিয়ে করে না কেন? গ্রামের লোকের এ দুঃখটাও বড় কম নয়। ঘন ঘন শ্বশুরবাড়ি আসা ও থাকার সম্পর্কে গণেশের সঙ্গে আমার বিশেষ সম্প্রীতি ঘটেছিল। গ্রামের লোক আমাকে ধরে পড়ল, ছোঁড়াটার বিয়েতে মতি করিয়ে দিতে হবে। কাজটা সহজ নয়। খিদে নেই এমন জীব চরাচরে নেই। যৌবনকালে ভারতবর্ষের রাষ্ট্রধানী দিল্লি শহরের নাড়ুতে কারো অরুচি থাকে এ বিশ্বাস আমার নেই, বরং রাজধানীর সুস্বাদু পদার্থটির মাত্রাধিক্যেও লোকের অরুচি হয় না, আমার এই বিশ্বাস। গণেশ যদি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হয়, আমি কি করব? তবু বললাম। সে যে উত্তর দিল তা প্রকৃতপক্ষে অভাবনীয় এবং অভিনব। সাধারণত ওইরূপ অনুরোধের এইরূপই জবাব মেলে যে বিয়ে তো করব, খাওয়াবো কি? গণেশ সে দিকও মারালো না, ম্লান মুখে বলল, জামাই, এই আমার যোগ্য কোণে পাচ্ছি না। হাসলাম, হাসবার কথা হাসব না। কিন্তু গণেশ গম্ভীরভাবে বলল, তুমি দাও না জামাই, একটা দেবগণের মেয়ে, এখনই বিয়ে করি। নরগণও চলবে না, আর রাক্ষসগণও হবে না, দেবগণ চাই, পারো দিতে? গ্রামের লোককে সে কথা জানালাম। তারা কোণে খুঁজে বেড়াতে লাগলো। তারা নরগণ পেল, রাক্ষসগণও পেল, দেবগণ পেল না। দূর দূরান্তরে খোঁজ চলতে লাগলো। আশ্চর্য, তল্লাটে দেবগণ কন্যা একটিও নেই। গণেশ বলল, জামাই, খোঁজ করতে আমি কি কসুর করেছি হে? কোণে পাই নে তো কি করি বলো? আসল কথা তোমায় খুলে বলি, শোনো। আমার রাক্ষসগণ কোণে আমার সঙ্গে খাপ খাবে না, লড়াই হবে। আর নরগণ কোণেও চলবে না, তাহলে আমি তাকে খেয়ে ফেলবো। আর বারবার টোপর পরে বর্ষা যা ভালো নয়, তুমি কি বলো? কিন্তু এখনকার লোকে এসব মানে না। হ্যাঁ, আমি খুব মানি জামাই। আরে কেউ যখন মানে না তখন তুমি বা মানবে কেন? আরে সবাইয়ের সঙ্গে আমার তফাৎ আছে। বুড়ো বয়স পর্যন্ত তাস পাশা খেলে, মরা পুড়িয়ে, বারবাড়ির চালা বেঁধে বাপের ভাত কেউ মারে না, কিন্তু আমি মারি। আরে সবাই বলে চাকরি কর। কেন রে বাপু? বাপ ঠাকুরদা যে এক মাঠ ক্ষেত ভুঁই রেখে গেল, সেসব তো হবে কিসের জন্যে?
আমার বাপ, তারও বাপ, তারও বাপ, কেউ কোনোদিন চাকরি করলে না, বসে খেয়ে গেল, আর আমি বা কেন চাকরি করব? আরে জমি জিরাত বাড়বে বলে। বাড়বে না কচু, আমি যাব চাকরি করতে, আর 5 শালায় নিয়ে এবে সব ভোগাভোগি দিয়ে। এর পক্ষে ও বিপক্ষে যত তর্কই উত্থাপিত করি না কেন, যার খাবার পরবার সংস্থান আপনা থেকেই হয়ে আছে, তাকে রেহাই দিতে আমার অন্তত আপত্তি হলো না। হ্যাঁ, তা যেন হলো, কিন্তু বিয়েটার কি হয়? মেয়ে দাও, বিয়ে করি। ভরসা দিলাম, দেব তিষ্ঠ। আমার মেয়ে হলে নিশ্চয়ই দেবগণ হবে, যেহেতু আমার স্ত্রীর ধারণা আমি সাবভ্রষ্ট দেবতা। আমার স্ত্রীর সম্বন্ধে আমার ধারণাটা ঠিক কী তা না হয় নাই বললাম, তবে তিনি যে শেফালিকা ঘোষ না লিখে শ্রী শেফালিকা দেবী লিখছেন, শ্রীমতী নয়, এতে আমার পূর্ণ সমর্থন না থাকলেও আপত্তি যে করিনি তা সুনিশ্চিত। আমি দেব এবং তিনি দেবী, অতএব এত দুভয়ের সুখমিলনে যে সুকন্যা জন্মগ্রহণ করবে সে নিশ্চয়ই দেবগণযুক্তা হবে, আর গণেশ যদি ততদিন অপেক্ষা করে আমি তার আক্ষেপ মিটিয়ে দেব। ধীর প্রকৃতি গণেশ রাজি হয়ে গেল। বুঝলাম তার তাড়া নেই। সুখবরটা স্ত্রীকে দিলাম এবং বললাম একটি সুকন্যার জননী হওয়া নিতান্ত দরকার, তবে ব্যস্ততার প্রয়োজন নেই, কারণ জামাই হাতছাড়া হবে না। তিনি বললেন গলায় দড়ি। কার তা বুঝলাম না, বোঝবার চেষ্টা করাও সমীচীন বলে মনে হলো না। কিছুদিন পরে শ্বশুরবাড়ি এসে স্ত্রীর মুখে শুনলাম মালঞ্চ গ্রামে দেবগণ সম্পন্ন একটি কনের সন্ধান মিলেছে। 2-1 দিনের মধ্যেই গণেশ কনে দেখতে যাবে। আমি হতাশ হয়ে পড়লাম, ম্লান মুখে বললাম, ইস। স্ত্রী বললেন, ইস করলে যে? বললাম, ভাবি জামাইটি হাতছাড়া হয়ে গেল। স্ত্রী ভদ্রলোক, ভদ্রকন্যা, ভদ্রপত্নী, তাঁর সেই এক কথা। গলায় দড়ি? কার গলায় দড়ি সে সমস্যা পূরণ এবারেও হলো না, তবে আশাভঙ্গজনিত অপরাধের বোঝাটা স্ত্রীর কাঁধে চাপিয়ে দেবার জন্য বললাম, এই তোমার জন্যই তো অমন জামাইটা হাতছাড়া হলো। স্ত্রী রুষ্ট হয়ে বললেন, আমার দোষটা কি হলো শুনি? তোমার দোষ এই যে এখনো মেয়ে হলো না। এবার আর তিনি গলায় দড়ি বললেন না, কারণ বোধহয় নিজের গলায় দিতে হবে আশঙ্কায়। অধিকতর রুষ্ট হয়ে বললেন, দেখো, বেশি চালাকি করো যদি। চালাক অপবাদ আমার শত্রুতেও কোনোদিন দেয়নি। হ্যাঁ গা, স্কুল মাস্টার কখনো চালাক হয়? তারা ফিচেল হতে পারে, শয়তানও হতে পারে, ধূর্ত হতেও আটকায় না, কিন্তু চালাক তারা কোনোদিনই নয়। কাজেই যে বস্তুর একান্তই অভাব, তাই অর্থাৎ চালাকি প্রকাশের বিন্দুমাত্র সম্ভাবনা ঘটতে পারে ভেবে আমি বহির্বাটিতে চলে গেলাম। তখন সকাল হয়ে গেছে। দেখি গণেশ বলল, জামাই, কাল অনেক রাত্রিরে শুনলাম তুমি এসেছো। তখন ওই নিদে গড়াইয়ের বিধবার সৎকার করতে যাচ্ছিলুম, তাই আর আসা হয়নি। তা কেমন আছো? 2-4 কথার পর গণেশ বলল, আচ্ছা জামাই, হাত দেখতে জানো? হাত দেখতে জানতাম না। অনেক বিদ্যার মতোই ও বিদ্যাটাও অনায়ত্তই ছিল, কিন্তু সে কথা বললাম না। বললে গণেশের অভিসন্ধিটা অজানাই থেকে যেত। বললাম, কিছু কিছু জানি বই কি। দেখো তো, বলে গণেশ দক্ষিণ করতল অগ্রসর করে দিল। হাত দেখতে না জানি, হাত দেখাতে আমরা খুবই অভ্যস্ত ছিলাম। আমাদের হেডমাস্টারের বন্ধু সুরেশ বিশ্বাস মাঝে মাঝে কর্মখালির সন্ধান নিতে স্কুলে আসত, এবং হেডমাস্টার থেকে ইনফ্যান্ট মাস্টার, ইনফ্যান্ট ক্লাসের মাস্টার সকলেই তার দিকে নুলা বাড়িয়ে দিতেন। একবার একজন মাস্টারকে সে বলেছিল, ইউ হ্যাভ গট টু ফ্লাই ফ্রম ঢাকা। কথাটা ফুলে যায়। অবশ্য সে বায়ুরথে উড়ে গিয়েছিল কিংবা অন্য কোনো যানের সাহায্য নিয়েছিল তা বলতে পারি না, তবে তাকে স্কুলের কর্ম ত্যাগ করে পালাতে হয়েছিল, এ ঠিক। তদবধি করকোষ্ঠী বিচারক সুরেশের গণনায় সকলেই অবিচলিত আস্থাসম্পন্ন। স্কুল মাস্টারি না পেয়ে সুরেশ কিছুদিন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হয়েছিল। কাগজ উঠে গেলে একটা ইন্স্যুরেন্স কোম্পানি খুলেছিল। সেটি ঈশ্বরত্ব লাভ করলে উল্টাডিঙিতে পাটের আড়তপটির কাছে জ্যোতিষ গণনালয় খুলেছে।
শুনেছি বেশ পসার করে ফেলেছে। ভাগ্যকে যারা অন্বেষণ করে তিনি তাদের হাতে ধরা দেন। অভাগা স্কুল মাস্টারদের পানে কেউ চায় না। হাত নিয়ে সুরেশ 2-4 বার টিপে ঘাড় নাড়ত ও বলতো, বাহ, বেশ কালারটি তো। কখনো কারো কারো কালারটির নিন্দাও করত। তার ধরন ধারণগুলি আমার মনে ছিল। বললাম, গণেশের হাতের কালারটি তো বেশ। গণেশ প্রশ্ন করল, তার মানে? তার মানে তবেই তো মুশকিল। মানে যে কি তা জানতাম না, কিন্তু এখন জানি না বললে সব পণ্ড হয়। বললাম, হাতের রং ভালো হলে রেখা ভালো হয়। তা তুমি কি জানতে চাও বলো? এই দেখো তো বিয়ের রেখাটা। রুটি শাঁকার মতো তার শুকনো হাতখানা এপিট ওপিট করে উল্টে পাল্টে ঘাড় নেড়ে বললাম, বিবাহ আসন্ন। গণেশ প্রসন্ন মুখে বলল, একটা সম্বন্ধ এসেছে, দেবগণ। আমি বললাম, এই তো রেখাও স্পষ্ট। গণেশ বলল, ওইটে নাকি বিয়ের রেখা? তবে যে লোকে বলে এইটে বিয়ের দাগ। এই সেরেছে। ওরে সুরেশ, তুই কোথায়? গণেশ তার হাতটা কাত করে কনিষ্ঠাঙ্গুলির নিম্নপার্শ্বের যে দাগ তাই দেখালো। বটেই তো। এই সামান্য ভুলটা যে কিভাবে করলাম। ছি, কচি ছেলেও জানে বিবাহের দাগ, আমিও জানতাম, অথচ প্রয়োজনের সময় উল্টাপাল্টা করে ফেললাম। ছেলেদের পরীক্ষা দেওয়া আর কি, জানে সব, পরীক্ষা দেবার সময় উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে বসে। তাড়াতাড়ি বললাম, ইটালি দেশের জ্যোতিষশাস্ত্র মতে এটা বিয়ের রেখা। নিজের পূর্বনির্দিষ্ট রেখাটা দেখালাম। গণেশ ইটালির মুসোলিনির বা জার্মানির হিটলারের খবর রাখত না, হয়তো তাদের অস্তিত্বই অজ্ঞাত, সহজেই বিশ্বাস করল। বলল, ও তা কি বুঝছ? হেডমাস্টারের বন্ধু সুরেশের অনুকরণে অনেকক্ষণ গবেষণা করবার পর প্রশ্ন করলাম, তোমার বয়সটা ঠিক কত বলো তো? 31। 31? দাঁড়াও, এই হলো 25, 30, 35, 40, হ্যাঁ 30 থেকে 31 দিনের মধ্যে বিবাহ, নির্ঘাত। ঠিক দেখেছ? স্পষ্ট। গণেশ বলল, আচ্ছা এই ছেলে পুলে কটা বলো তো? আবার বিপদ। এবার সহজেই বিপদ কাটিয়ে উঠলাম। বললাম, ছেলেপুলের কথা আজকাল বলা শক্ত। কেন? দেখছো না, দেশশুদ্ধ লোক জন্মনিরোধ করো বলে চেঁচাচ্ছে, খোদার ওপর খোদকারি করছে, এই দেশকে রসাতলে পাঠাবার চেষ্টা করছে। 5 বছরে নাকি 5 কোটি লোক বেড়ে গিয়েছে। আরে খাবার দাবারের দুঃখ তো সেই জন্যই ধাঁ করে বেড়ে চলেছে কিনা। তাই এখন সকলেই এক বাক্যে চিল্লাতে শুরু করেছে, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, নইলে আমাদের দুঃখে বনের শিয়াল কুকুরেরাও ভেউ ভেউ করে কাঁদবে। এই দেখো না তুমি, আইন হলো বলে বেশি ছেলে মেয়ের বাবা বা মা হলে ওই জেলে যেতে হবে। ঝাড়ু মারো স্বাধীনতার মুখে, 2-10টা ছেলে মেয়ে যে বাবা বাবা করে ঘিরে দাঁড়াবে পোড়া দেশের কর্তাদের, তাও সইছে না। গণেশ বলল, হ্যাঁ তা যা বলেছ জামাই, এই খবরের কাগজ খুলেছ কি ওরই বিজ্ঞাপন। আরে দেশের লোক কমিয়ে লাভটা কী হবে বলতো শুনি? কথায় বলে ধনবল জনবল, আর জনবল না থাকলে কখনো ধনবল হয়? পাগল আর কি, ওসব আমি কোনোদিন মানিনি জামাই। পাছে শালিশালার সংখ্যা নির্ণয় করতে বলে তাড়াতাড়ি তার হাতটা নামিয়ে দিয়ে বললাম, মেয়েটি দেখতে কেমন? মন্দ নয়, গেরস্থ ঘরের মেয়ে যেমন হয়, 5-5ই। দেবগণ তো? হ্যাঁ। তবে আর দেরি করো না। গণেশ বলল, এই মা 19-এ বসে দিন ঠিক করেছে। আনন্দ প্রকাশ করলাম। 1 বছর পরে শ্বশুরালয় গিয়েছি স্ত্রীকে আনতে। গণেশ খবর পেয়ে এসে হাজির। গণেশের বিবাহিত জীবনটা সুখের হয়নি এ সংবাদ আমার সুশীলা পত্নী পত্রযোগেই দিয়ে রেখেছিলেন। কলা বউটি কিছু খর প্রকৃতির, কলহে তাঁর জোড়া নেই। গণেশের মা দুর্গা ঠাকুরানী কাশী পলায়ন করে আত্মরক্ষা করেছেন। গণেশ থালা ঘটি বাটি ভেঙে সর্বশান্ত হতে বসেছে।
এ সকল সংবাদ পূর্বেই পেয়েছিলাম। গণেশ হাতটা বাড়িয়ে দিয়ে বলল, জামাই এই হাতটা দেখো তো। ওই রে, মুখটি কাঁচুমাচু করে বললাম, হাত দেখা ছেড়ে দিয়েছি গণেশ। কেন ছাড়লে কেন জামাই? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, সে এক মস্ত করুণ ইতিহাস গণেশ। বলতে গেলে আমার বুক ভেঙে যায়। একজনের সম্বন্ধে একটা কথা বলে ফেলে, না গণেশ, আমার চোখে জল আসছে। গণেশ বোধহয় আমার চোখের আশি আশি জল দেখে ফেলল, করুণ কণ্ঠে বলল, তবে থাক তবে থাক। বেঁচে গেলাম। বললাম, আচ্ছা গণেশ, স্ত্রীর সঙ্গে তোমার নাকি বনিবনা হচ্ছে না? গণেশ বেবাক কবুল করল, না। কেন? এই মেজাজ খারাপ। কার, তোমার না স্ত্রীর? গণেশ চোখের ইঙ্গিত দ্বারা বুঝিয়ে দিল যে তার স্ত্রীর মেজাজ খারাপ। আমি বললাম, আমি কিন্তু শুনেছি তোমারই মেজাজ বেশি খারাপ। গণেশ গরম হয়ে বলল, আমি কি সে কথা অস্বীকার করছি নাকি জামাই? আমার রাক্ষসগণ, মেজাজ তো খারাপ হবেই। আমি বিস্ময় বিস্ফারিত নয়নে জিজ্ঞাসা করলাম, এই রাক্ষসগণ হলে মেজাজ খারাপ হয় নাকি? হতেই হবে বলে সে একটু চুপ করে রইল। তারপর বলল, কিন্তু দেবগণের মেজাজ যে এত বদ হয় তা তো জানতাম না। দেবগণ কার, তোমার স্ত্রীর? হ্যাঁ। কেন তোমার মনে নেই? সেই তুমি হাত দেখে বলে দিলে 31 বছরে বিয়ের রেখা, তাই তো আমি তাড়াতাড়ি ওকে বিয়ে করে ফেললুম। ও বাবা, সব দোষ এই যে আমারই ঘাড়ে চাপাতে চায় দেখি। ভয় ভয় চুপ করে রইলাম। গণেশ বলল, আজ তোমাকে হাত দেখাতে চাইছিলাম, কেন জানো? কেন? আমি ওই সন্ন্যাস নেব মনে করছি, তাই জানতে চাই সন্ন্যাস যোগের কথা হাতে আছে কিনা। যোগ বিয়োগের দিক দিয়েও গেলাম না। বললাম, বনিয়ে নেওয়া কি একেবারেই অসম্ভব গণেশ? একেবারে অসম্ভব জামাই, একেবারে অসম্ভব। এই কালকে রাত্রের ব্যাপারটাই দেখো না। যাত্রার দল নিয়ে 3 দিন আগে 5 পাড়ায় গেছিলুম। 3 দিন সেখানে গাওনা ছিল, খুব ভালো গাওনা হলো। 5 পাড়ার বাবুরা 5টা মেডেল দিয়েছেন, আমাকে একখানা শাল। তা কাল রাত 10টায় ফিরলুম। ফিরে দেখি খুঁততুতো ভাইটি বিদেশ থেকে এসে চণ্ডী মণ্ডপে শুয়ে আছে। আমায় দেখি প্রণাম করে পায়ের ধুলো নিতে গিয়ে পড়ে গেল। ভোঁচকানি লেগে মুচ্ছে আর কি। মুখ শুকনো, ওই পেটটা ঢুকে গেছে, ধুঁকছে, যেন 5-7 দিন খাইনি। জিজ্ঞেস করলুম, খেয়েছিস? তা কেঁদে ফেললে। অন্দরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলুম, ক্যাবলা কখন এসেছে? বললে কাল। বললুম, খেয়েছে? বললে জানি নে। জানি নে? বুঝছো জামাই, ব্যাপারখানা তুমি বুঝছো? আমার খুঁড়তুতো ভাই না হয়ে ওনার খুঁড়তুতো ভাই হলে রাত দুপুরেও পুকুরে জেলে নামতো, বুঝছো তো? বললুম, খেতে দিতে পারোনি? বললে, না পারিনি, 7 গোষ্ঠীর কুটুম বাটুমকে গেলাতে আমি পারবো না বলে রান্নাঘরে আমার জন্য ভাত ভাঁড়তে গেল। আমি করলুম কি, ওই একখানা চেলা কাঠ নিয়ে হাঁড়িতে 1 ঘা, থালা বাসনে আর 1 ঘা, গিয়ে শুয়ে পড়লুম। তারপর সমস্ত রাত অন্ধকারে ও দেখায় কিল আর আমি দেখাই ঘুষি। ও বাঁধে কোমর, আমি বাঁধি মালকোচা। ও দেখায় রাঙা চোখ, আমি করি দাঁত কিড়বিড়। ভোর রাত্রে ও নিয়ে এলো বুঁটি, আমি আনলুম দা। এই করতে করতে সকাল হয়ে গেল। বললে রাঁধবে না, আমাকে উনুনের 5 দেবে। তা আমি বললাম, তোর হাতে আর খাবোই না, সন্ন্যাসী হব। ওই তারপর তোমার কাছে আসছি। হাসবো না কাঁদবো মনে মনে সেই গবেষণা করে কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হবার পূর্বেই বললাম, গণেশ, তবু বনিয়ে চলতে হবে। হিন্দু ঘরের স্ত্রী ত্যাগ করা তো চলে না। নিজে একটু নরম সরম হয়ে মানিয়ে চলো, তাছাড়া উপায় কি? আরে সে চেষ্টার আমি কসুর করি না জামাই। বুনো মোষ কিছুতেই বস মানে না। তিনি যদি বুনো মোষ হন, তুমিও বুনো শুয়োর। তিনি সিং নাড়েন, তুমি গজদন্ত দেখাও। গণেশ হেসে ফেলল। তা যা বলেছো জামাই। একটু থেমে আবার বলল, তবে আদরও তো কম করিনি জামাই। এই দেখো না, পুজোর সময় 3 ভরি সোনার হার গড়িয়ে দিলাম। বললে কি জানো, গিল্টের নয় তো,
শুনে আমার গেল মাথা খারাপ হয়ে, একটানে হাড়টাই ছিঁড়ে ফেললুম। বেশ করলে। আচ্ছা, এই রাগ হয় না? তুমি বলো তো জামাই। তা যে একটু হয় না তা না বলতে পারি নে, তবুও বনিয়ে নিয়ে চলতে হবে গণেশ। এ তো আর মুসলমান খ্রিস্টান নয় যে তালাক দিলে বা ডাইভোর্স করলেই হয়ে গেল। বোঝা যখন বইতেই হবে, বুঝলে না? এই তুমি কখনো পাড়া কুঁদুলি দেখেছো জামাই? দেখনি? তারা যখন ঝগড়া করবার লোক পায় না, তখন হাওয়ার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। আমার ঠাকুরুনটিও দিন রাত ম্যাচ করছেন কি করে পায়ে পা দিয়ে ওই আমার সঙ্গে এক পক্কর লড়বেন। আমার হাড় জ্বালাতন মাস পোড়াতন হয়ে উঠেছে জামাই। মাঝে মাঝে সত্যি ইচ্ছে হয় যেদিকে দু চোখ যায় পালাই। গণেশের কথাগুলোর ভেতর দিয়ে এমন একটা করুণ সুর ধ্বনিত হচ্ছিল, যাতে তার কোনো কথা অবিশ্বাস করা অসম্ভব হয়ে পড়ছিল। চুপ করে রইলাম। একটু পরে গণেশ বলল, জামাই, এই তোমাদের শহরে একটা চাকরি বাকরি দিতে পারো? চুলোচ্ছাই দেশ ছেড়ে পালাই, খাটি খুঁটি ওই মাস গেলে বাড়িতে ওদের টাকা পাঠিয়ে দিই। এই খিচিমিচি আর সহ্য হয় না। গণেশ চাকরি করতে বিদেশ যাবে এ কল্পনা করাও শক্ত। তার যাত্রার দল অচল হবে, বেওয়ারিশ মরারা রাস্তার ধারে পড়ে পচবে, গ্রামের ওলা ওঠেও বসন্তে রক্ষাকালী পুজো বন্ধ হবে। গণেশের গ্রাম ছেড়ে যাওয়া চলতেই পারে না। সেই কথাই বললাম। গণেশ করুণ মুখে কাতর কণ্ঠে বলল, সত্যি জামাই, গ্রাম ছাড়তে আমার বড় কষ্ট হবে, কিন্তু সারা জীবন ঘরের লোকের সঙ্গে দাঙ্গা লড়াই করেই বা বাঁচি কি করে বলো তো? আমাদের স্কুলে ড্রিল মাস্টারের পদটি খালি ছিল। চেষ্টা করলে গণেশকে নেওয়া সম্ভব হতেও পারে। গণেশ ঢাকায় এসে কর্মগ্রহণ করল। আমার বাসার কাছেই স্কুলের একটা মেস ছিল, তাতে বাসা নিল। বলা বাহুল্য সে একলাই এসেছে। সকাল সন্ধ্যা আমার বাড়িতে বসে গল্পগুজব করে। দু একদিন মুখ বদলাবার জন্য তার গ্রামের মেয়ের হাতের রান্না খেয়ে যায়। আমার গৃহিণীও তার গ্রাম্য গণেশ দাদাকে পরিতোষপূর্বক ভোজন করিয়ে পরম তৃপ্তি অনুভব করেন। জামাই হলে গণেশ যে এর অধিক আদর পেত না, একদিন সে কথা বলায় ভদ্রগৃহিণী তাঁর সেই অনড় অচল কথাটাই আমাকে শুনিয়ে দিলেন। এবার যেন বোঝা গেল আমাকেই দড়িটা গলায় দিতে বলছেন। সত্য বলছি, প্রথম দিন কত গণেশের মুখ দেখলে আমার দুঃখ হতো। গ্রামের মাটি থেকে গাছপালা, জনমানব, কুকুর, শেয়ালটা পর্যন্ত যেন দিন রাত তাকে ডাকছে। গণেশ তাদের আকুল আহ্বান যেন সকর্ণে শুনতে পাচ্ছে। গণেশ আমার স্ত্রীর কাছে বলেছে রাত্রে তার ঘুম হয় না। বালিশে মাথা রাখলেই সারা গ্রামখানা গণেশ গণেশ করে ডাকতে ডাকতে তার সামনে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকে। আমার বুদ্ধিমতী স্ত্রী তাকে বউ আনতে উপদেশ দিয়েছেন। মোল্লারা মসজিদ পর্যন্তই দৌড়তে পারে। সাধারণ লোক যাকে ডিউটিফুল বা কর্তব্যপরায়ণ বলে, গণেশ তারও অধিক। স্কুলের সে ড্রিল মাস্টার, ড্রিল করিয়েই সে খালাস। কিন্তু গণেশ তার অনেক বেশি কাজ করত। যে কোনো মাস্টারের যে কোনো কাজ বাকি পড়ে থাকত, গণেশ স্বেচ্ছায় তা চেয়ে নিয়ে করে দিত। যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের শিক্ষক অনুপস্থিত হলে গণেশ সেই ক্লাস নিতে যেত এবং শিক্ষা সম্বন্ধীয়, পুস্তক সম্বন্ধীয় গল্প করে ছেলেদের তুষ্ট করে আসত। কাজে কর্মে যখন লিপ্ত থাকত, লক্ষ্য করতাম সে বেশ থাকত। অবসরকালেই যত বিপদ। তার উজ্জ্বল নয়ন দুটি ম্লান হয়ে আসত, মুখের চেহারা বদলে যেত, ভাবভঙ্গি থেকে প্রাণের স্পন্দনটুকু লুপ্ত হতো। আমার সুগৃহিণী বলতেন, গণেশদা কথা শুনবে না তো। কিন্তু আমি বুঝতাম, সেই পানাপুকুর, সেই বন জঙ্গল, সেই যাত্রার দল, সেই বেওয়ারিশ মরারা, অসহায় রোগীর দল তাকে ঘন ঘন ডাক দিচ্ছে। জুন মাসে আমাকে 2 মাসের জন্য বরিশালের স্কুলের অস্থায়ী প্রধান শিক্ষকের পদে উন্নীত করে বদলি করা হলো। খবর শুনে মাস্টারদের মধ্যে কেউ সন্তোষ প্রকাশ করলেন, কেউ বক্ষব্যাধিতে আক্রান্ত হলেন, কেউ বা দেঁতো হাসি হাসলেন। দেখলাম গণেশের চোখ দুটি ছলছল করছে। সে আমার সামনে থেকে সরে পড়ল। যাবার দিন বললাম,
গণেশ, মন খারাপ করো না যেন। তোমার তো সকলের সঙ্গেই ভাব হয়ে গেছে। আর 2 মাস বই তো নয়, আমি ফিরে আসছি। লক্ষ্মী, মন খারাপ করো না। গণেশ ভেউ ভেউ করে কেঁদে উঠল, বলল, আরে সেই জন্য মন খারাপ করছি না জামাই। 2 মাস কেন, তুমি বরাবরের জন্য হেডমাস্টার হলেই তো আমার আল্লাহ জামাই, তাতে মন খারাপ করব কেন? কিন্তু আমি যে বড় বিপদে পড়েছি জামাই, তুমি ছাড়া। বলে সে আবার কেঁদে উঠল। কি বিপদ? এই দেখো। বলে গণেশ তার পিরানের জেব থেকে একখানি রেজিস্ট্রি চিঠি বের করে দিল। খুলে দেখি তার স্ত্রীর লেখা। চিঠিখানা পড়ে স্তম্ভিত হলাম। কোনো ভদ্র নারী, ভদ্র স্ত্রী যে এরূপ পত্র লিখতে পারে, চোখে না দেখলে কোনো অতি বড় সত্যবাদী লোক তামা তুলসী গঙ্গাজল হাতে নিয়ে শপথ করলেও বিশ্বাস করতাম না। পত্রখানি উদ্ধৃত করে নারীর কলঙ্কের পরাকাষ্ঠা ছাপার হরফে চিরস্থায়ী করে রাখবার প্রবৃত্তি হয় না। মুদ্রা কথা এই যে গণেশের স্ত্রী নিশ্চিত রূপে বুঝেছে যে গণেশ শহরে অন্যান্য স্ত্রীলোকদের সঙ্গে, শাঁখিনী, ডাকিনী প্রভৃতিদের সঙ্গে নানারূপ বৈধ অবৈধ সম্পর্ক স্থাপন করে তাকে অবহেলা করছে। শীঘ্রই সে এর প্রতিকারের উপায় চেষ্টা করবে। রেজিস্ট্রি চিঠি তারই নোটিশ। অনেকক্ষণ পর্যন্ত কোনো কথা মুখ দিয়ে বের হলো না। গণেশ চিঠিখানি হাতে নিয়ে হতবুদ্ধির মতো বসে রইল। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করলাম, গণেশ, কি করবে? গণেশ ম্লান মুখে হেসে বলল, ওই সামনে রাজার জন্মদিনে ছুটি আছে, গিয়ে নিয়ে আসি। সেই ভালো। গণেশ কাঁদো কাঁদো হয়ে বলল, ভালো যে কত সে আমি বুঝছি জামাই। 1 বছর পরে আবার স্বস্থানে ফিরে এলাম। গণেশ আমাদের জন্য স্টেশনে দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করে জানলাম গণেশের স্ত্রী এইখানেই আছে। মাসখানেক হলো তার একটি পুত্র ভূমিষ্ঠ হয়েছে। আমার গৃহিণী হর্ষ প্রকাশ করে বললেন, দেখলে গণেশদা, আমার পরামর্শ শুনলে ভালো হয় কি না? গণেশ কোনো কথা বলল না। নিরিবিলি পেয়ে জিজ্ঞাসা করলাম, গণেশ, এখন আর ঝগড়াঝাটি হয় না তো? না। দুহাতে গণেশের দুহাত চেপে ধরলাম। সত্য সত্যই বড় আনন্দ হলো। গণেশের মতো উচ্চ মন, উদার হৃদয় ব্যক্তির দাম্পত্য জীবনে যে সুখ শান্তির লেশমাত্র ছিল না, এতে কার প্রাণে না কষ্ট হতো। যে শুনত সেই দুঃখ অনুভব করত। বললাম, ছেলে মেয়ে হলেই অতি উগ্র স্বভাব স্ত্রীলোকেরও প্রকৃতি নরম হয়। মনস্তত্ত্ববিদরা তাই বলেন, ছেলেটিই তোমার ঘরে শান্তি এনেছে বলতে হবে। তা ছেলের নাম রাখো শান্তি প্রকাশ। গণেশ চুপ করে রইল। একদিন ক্লাস শেষ করে অফিস ঘরে এসে দেখি শিক্ষকেরা গণেশকে নিয়ে পড়েছেন। গণেশ ভোর 6টায় স্কুলে আসে, বেলা 9:30টায় একবার খেতে যায়, আবার 10:30 বাজবার পূর্বেই ফিরে আসে এবং রাত্রি 10টার আগে স্কুল থেকে যায় না। তারই নির্বন্ধাতিশয্যে স্কুলের দ্বিতীয় কেরানিটির মৃত্যু হলেও কেরানি নেওয়া হয়নি। গণেশ সেই কাজও করছে এবং তজ্জন্য অতিরিক্ত বেতনের দাবিও তার নেই। শিক্ষকদের কাছে এই সমস্যা জটিল হয়ে দাঁড়িয়েছে যে বাসায় স্ত্রী পুত্র থাকতেও গণেশ বাসায় থাকতে বিমুখ কেন? গণেশ বলছে সে কাজ পাগল, কাজ নিয়েই ভালো থাকে, এতে তার স্ত্রী পুত্রের আপত্তি হবে কেন? আমাকে সকলে সালিশ মানলেন। আমি বললাম, ও পাগলের কথা ছেড়ে দাও, ওটা বদ্ধ পাগল। 2-1 দিন পরে সদর আলীবাবুর কন্যার বিবাহের নিমন্ত্রণ রক্ষা করে ফেরবার সময় স্কুলের আপিস ঘরের জানলায় আলো দেখে ঢুকে পড়লাম। বুঝলাম গণেশ দ্বিতীয় কেরানির কাজ করছে। গিয়ে তাই দেখলাম। আমাকে দেখে গণেশ চমকে উঠে দাঁড়ালো, একটু হেসে আবার রেজিস্ট্রারিতে রুল টানতে লাগলো। জিজ্ঞাসা করলাম, গণেশ বাড়ি যাবে না? গণেশ ঘড়ির দিকে চেয়ে বলল, ওই 11টার সময় যাই। তো খাও কখন? ওই ফিরে গিয়ে। তার মানে প্রায় 12টা। এত রাত পর্যন্ত বাড়ির লোককে হাঁড়ি নিয়ে বসিয়ে রাখো তো?
বসে থাকতে দায় পড়েছে, হেসেলে সকালের ভাত ঢাকা থাকে, ওই গিয়ে পিদিম জ্বালি খাই, শুয়ে পড়ি। তোমার স্ত্রী কি করেন? জানি নে। জানো না কেন? বোধহয় ঘুমোয়। তোমার ছেলে? কোনোদিন ঘুমোয়, কোনোদিন জেগে থাকে, কাঁদে, আমি গিয়ে কোলে নিয়ে ভুলোই। তোমার স্ত্রী ওঠেন না? কি জানি, দেখি নে তো। তোমরা কি আলাদা ঘরে শো? হ্যাঁ। আর একটা প্রশ্ন মনে জেগেছিল, কিন্তু করলাম না, কারণ গণেশের সঙ্গে আমার প্রগাঢ় বন্ধুত্ব থাকলেও গণেশ বড় সমীহ করে কথা বলতো। অন্য প্রশ্ন করলাম, কতদিন এ ব্যবস্থা হয়েছে? গণেশ বলল, ওই ঢাকায় এসে পর্যন্ত। জিজ্ঞাসা করলাম, স্ত্রীর সঙ্গে কথাবার্তা আছে তো? না। যা ভেবেছি তাই। বললাম, কতদিন? এই এখানে এসে পর্যন্ত। একটু আদ্রু? একদম না। একদম না? একদম না। গণেশ নিবিষ্ট চিত্তে রুল টানতে লাগলো। একটি বড় বা একটি ছোট না হয়, কোনোটি বাঁকাচোরা না হয়, কোনোটি মোটা সরু না হয়, অতি সন্তর্পণে অতীব সযত্নে রুল টানতে লাগলো, যেন কিছুই হয়নি। আমি তার মুখের পানে চেয়ে আকাশ পাতাল, স্থাবর জঙ্গম, ম্যাপ, গ্লোব, রুল, ব্লটিং প্যাড, ঘড়ি, পেতলের পেটা ঘণ্টা, জলের কুঁজো, এনামেলের গেলাস সব ভাবতে লাগলাম। গণেশ হঠাৎ মুখ তুলে ঈষৎ হেসে বলল, হে, আমার স্ত্রীরও রাক্ষসগণ, জানো জামাই? গণের কথাটা মনে ছিল না, হঠাৎ মনেও পড়ল না। নির্বাক হয়ে চেয়ে রইলাম। গণেশ বলল, ওই বিয়ের সময় ওদের লোকেরা বলেছিল দেবগণ, মনে আছে তা? সেই যে তোমায় হাত দেখাতে গেছিলুম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে। ওরা ওই মিছে কথা বলে আমার ঘাড়ে ওই রাক্ষসগণ মেয়ে চাপিয়ে দিয়েছে। এবার ঢাকায় আসবার সময় ওর পোর্টম্যান্টোর ভেতর থেকে ওর ঠিকুজি বেরিয়ে পড়ল। কিছুতেই দেখাবে না, এই জোর করে কেড়ে নিয়ে দেখি রাক্ষসগণ। তাতে কি? তুমি কি বলছো জামাই? আমারও রাক্ষসগণ, ওরও রাক্ষসগণ, চুলোচুরি তো হবেই। ওসব আজকাল কেউ মানে না। মানে না বলেই তো এত দুঃখ। দুজনেই অনেকক্ষণ নীরব। তারপর গণেশ সে নীরবতা ভঙ্গ করল, বলল, আরে কথা কইলেই বিপদ, হাতাহাতি লেগে যায়। যাই কেন বলি না, ওই তার উল্টো মানে হয়ে পড়ে। আমার সব কাজ খারাপ, আমার সব কথা মিথ্যে, আমার সব বন্ধু বদ, আমার মাস্টারি বদ, ছাত্র বদ, আমি বদ, আমার খাওয়া বদ, শোয়া বদ, আমার মা বাপ বদ। আর যদি বলি না বদ নয়, অমনি ঝাঁ করাক্কর, ঝাঁ করাক্কর। তাই কথা বন্ধ করে একরকম আছি, মন্দ নয়। চান করে পিঁড়িতে বসি, যেদিন পাই খাই, আর যেদিন না পাই স্কুলে চলে যাই। রাত্রেও গিয়ে যেদিন দেখি ঢাকাখানা মাটিতে নামানো আছে, খুলে যা পারি খাই। আর যেদিন দেখি ঢাকা শিখে তোলা, সেদিন চুপচাপ শুয়ে পড়ি। তেমনও হয় নাকি? প্রায়ই হয়। ওই কথা কও না বলেই ওরকম হয়। কথা কয়ে দেখো, রোজ গরম ভাত থাকবে। তা জানি নে, কিন্তু চুলোচুলি হবে যখন, তুমি কি সামলাতে আসবে জামাই? নেপোলিয়ন বা নেলসন নই, যুদ্ধের নামে রক্ত ধমনির মধ্যে নৃত্য করে না, তাই চুপ করে রইলাম। গণেশ বলল, ওই রাক্ষসগণে মিলন হলে ওই হয় জামাই, শাস্ত্রবাক্য মিথ্যে হয় না। অদম্য কৌতূহলের প্রবাহ তরঙ্গ তুলছিল, নিবারণ করতে পারলাম না। বর্ষার খরস্রোতকে বাঁধ দিয়ে কতটুকু আটকানো যায়। বললাম, আচ্ছা গণেশ, তোমাদের চলে কি করে? গণেশের মুখখানা হঠাৎ আরক্ত হয়ে উঠল দেখে মনে মনে লজ্জা অনুভব করে আমার বক্তব্যটা ঘুরিয়ে অন্যভাবে ব্যক্ত করলাম। হ্যাঁ, মানে কেউ তো কারোর সঙ্গে কথা কও না, সংসার চলে কেমন করে? গণেশ তাচ্ছিল্য ভরে বলল, চলে যায়, ভারী তো সংসার, তার আবার চলা আর অচলা। শুধু দুঃখ এই, ছেলেটা বোবা। সত্যি দুঃখের কথা, কিন্তু এ স্বাভাবিক। বললাম, তবু ধরো সংসারের জিনিসপত্র, কোন দিন কোনটা চাই, কি আনতে হবে। কেন, ওটা আর এমন শক্ত কি জামাই?
ধরো তেল ফুরিয়েছে, গিন্নি দুম করে তেলের কেঁড়োটা বার করে ফেলে দিয়ে গেলেন, বললেন তেল নেই। আমি তেল কিনে রান্নাঘরের দরজার কাছে দুম করে বসিয়ে দিয়ে বললাম সর্ষের তেল 2.5 পোয়া। ধোপা ছিল না, কাপড় চোপড় বড্ড ময়লা হয়েছিল। আমি যখন রান্নাঘরে খেতে বসতুম, বাইরের রোয়াকে দাঁড়িয়ে তিনি তখন রাজ্যের মুখ পোড়া কাপড় কাচাদের যমরাজের হাতে তুলে দিতেন। এক একদিন আমাকেও যে তাদের সহযাত্রী করতেন না তা নয়। নতুন জায়গা, শহর, দেশ, যাকে তাকে ডেকে তো আর কাপড় দিতে পারি না। কদিন তাই ধোপা খুঁজতে দেরি হয়ে গেছিল। তাই ধরো তোমার 2টি ভাত চাই, তো তুমি কি করবে? চাইলেই হলো আর কি, চাইবো না? চাইবে না? না, প্রথম 2-1 দিন ভুল করে চেয়ে ফেলেছিলাম জামাই। ধূপ দাপ শব্দ করে রান্নাঘরে ঢুকে খটাস করে হাঁড়িটাই দিলে সামনে বসিয়ে। হাঁড়িটা ভাঙলো, আমাকেও ভয় ভয় উঠে যেতে হলো। এই 2 বছরের মধ্যে তোমার কি অসুখ বিসুখও করেনি? কেন করবে না? তুমিও বরিশাল গেলে আর আমারও চৌরঙ্গি বাত, শয্যা নিতে হলো। তখন কি খেতে, কে সেবা করত? কেন, ওই স্কুলের মালি তারণ। তুমি বাড়িতে ছিলে না? না। বলো কি? তোমার কাছে মিথ্যে বলবো কেন জামাই? আমি চুপ করে রইলাম। গণেশ বলল, এই মাসখানেক পরে যখন বাড়ি ফিরলুম, শুনলুম তিনি দগ্ধানন ভগবানের মুখে পুনঃ পুনঃ অগ্নিসংযোগ করে দুঃখ জানাচ্ছেন। কেন তিনি তাঁর সুখের বৈধব্য ঘটালেন না? বঙ্কিমের বিষবৃক্ষের দত্তবাড়ির দেবেন্দ্রকে যে লোক পাঠকের কাছে সুপরিচিত দেবেন্দ্র দত্তে পরিণত করেছিল, সেই হৈমবতীকে আমার পুনঃ পুনঃ মনে পড়ছিল। ভাবছিলাম শুধু কল্পলোকে নয়, বাস্তব জগতেও হৈমবতীর অভাব নেই। গণেশ আবার বলল, 2-1 দিন কথার জবাব দিয়ে দেখেছি, লড়াই শুরু হয়ে যায়, পাড়ায় লোক জমে যায়। আলসে আলসে পাশের বাড়িগুলোয় মেয়েরা উঁকি ঝুঁকি দেয়। এই দেখে শুনে এইখানে চাবিকাঠি দিয়েছি, ঠিক করিনি জামাই? বলে সে ঠোঁট দুটোর ওপরে 2টো আঙুল স্থাপন করল। কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমার মতো মূঢ়ের পক্ষে বলা সুকঠিন। আমিও মুখে চাবিকাঠি দিয়েছিলাম। গণেশ বলল, অনেক ভেবেচিন্তে দেখেছি জামাই, চুপ থাকাই ঠিক, বোবার শত্রু নেই। আরও 1 বছর কেটেছে। গণেশের জীবনযাত্রার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তেমনই ভোর 6টায় স্কুলে আসে, 9:30টায় যায়, আবার 10:30টায় এসে রাত্রি 11টায় ফেরে। আমাকে গোপনে বলেছে দীর্ঘ 2 বছরকালের মধ্যে একটি কথাও সে বাড়িতে কয়নি। জানি না গোপনে আর কাউকে কথাটা সে বলেছিল কিনা, অথবা আমার গৃহিণী গোপনতার অপব্যবহার করেছেন কিনা। স্কুলের শিক্ষকেরা গণেশের নামকরণ করেছেন মৌনী বাবা। 3য় বছরে দেখলাম গণেশ তার বোবা ছেলেকেও অভিনিবেশ সহকারে রুল টানা শেখাচ্ছে। 4র্থ বছরে যে পরিবর্তন লক্ষ্য করলাম তা অভাবনীয়। গণেশ স্কুলেও কথাবার্তা বলে না। ড্রিল করাতে 1, 2, 3 এবং রাইট লেফট এই শব্দকটি ছাড়া অন্য কথা সে আদৌ বলে না। 5ম বছরে ড্রিল মাস্টারি ছেড়ে দিয়ে শুধু কেরানিগিরি করতেই চেয়েছিল। আমি রাজি হইনি। কেরানির মাইনা অনেক কম। গণেশ 1, 2, 3 করতে লাগলো খুব অনিচ্ছার সঙ্গে। ইদানিং সে চুলগুলোও একটু বড় বড় রেখেছে। যে জামাটা গায়ে দেয় সেটার রং কতকটা বাদামি, কতকটা গেরুয়া। ছাত্রদলও গোপনে মৌনী মাস্টার বলতে শুরু করেছে। গণেশ বারংবার বলতো, রাক্ষসে রাক্ষসে অহরহ লড়াই হলেও জয় পরাজয় নির্ণয়ের সম্ভাবনা কখনোই নেই। কেউ কাউকে খেতে পারবে না, কেবল ক্ষতবিক্ষত হওয়াই অদৃষ্টলিপি। মর্মান্তিক দুঃখের সঙ্গে স্বীকার করছি, কথাগুলোর সত্যতা সপ্রমাণ করতেই যেন ওই 2 রাক্ষসী দীর্ঘ 22 বছর দ্বন্দ্ব করল। তারপর প্রায় একই দিনে একই সময় ভবলীলা সম্বরণ করল। এরূপ আশ্চর্য ঘটনা কদাচিৎ ঘটে। গণেশ স্কুলের খাতায় রুল টানছিল। পাশেই বাসা। তার স্ত্রী বাটনা বাটছিল। বর্ষাকাল, সন্ধ্যা রাত্রি। একটা বাজ পড়ল। বোবা ছেলেটা আমার বাড়িতে ছিল। পৌঁছে দিতে গিয়ে দেখি রাক্ষসও নেই, রাক্ষসীও গেছে।
ছেলেটি অনেকক্ষণ কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল। এক চিতায় আদর্শ দম্পতিকে দেবলোকে প্রেরণ করা হলো। সংস্কৃতের পণ্ডিত মশাই দেবভাষায় অপূর্ব ও অভিনব কবিতা রচনা করে শ্মশান বন্ধুদের আনন্দবর্ধন করত মাসিক পত্রে প্রকাশার্থ প্রেরণ করলেন। কিন্তু হায়, দানবলোকে দেবভাষার আদর কোথায়, কেউই ছাপল না। কাজেই গণেশের জীবনীকার হবার সৌভাগ্য অর্জন আমাকেই করতে হলো।